আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিএটাই সায়েন্সের পডকাস্ট কড়া আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কড়া আলাপের বিষয় করোনা প্যান্ডেমিকে কোনটিকে রক্ষা করা বেশি জরুরি, জনস্বাস্থ্য নাকি অর্থনীতি? আমাদের সাথে কড়া আলাপে আজকে অস্ট্রেলিয়া থেকে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ফ্যাকাল্টি মেম্বার এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট ডক্টর নুসরাত হুমায়রা এবং কানাডা থেকে ইউনিভার্সিটি অফ টরন্টোর ফ্যাকাল্টি মেম্বার ও রটম্যান স্কুলের বিহেভিয়ারাল ইকোনমিক্স ইন অ্যাকশন সেন্টারের চিফ সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর তানজিম হোসেন, ঢাকার হলিক্রস স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রী ডক্টর নুসরাত, বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট স্কুল থেকে পাবলিক হেলথে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। ঢাকায় আইসিডিডিআরবি এবং অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে পাবলিক হেলথ রিসার্চের পাশাপাশি ডক্টর নুসরাত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে পিডিয়াট্রিক্সের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ফ্যাকাল্টি মেম্বার এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে যুক্ত আছেন। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র ডক্টর তানজিম আমেরিকার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্ক থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন এবং আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর রটম্যান স্কুল অফ ম্যানেজমেন্টে অধ্যাপনার পাশাপাশি প্রফেসর তানজিম বিহেভিয়ারাল ইকোনমিক্স, অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স এবং কোয়ান্টিটেটিভ মার্কেটিং এর রিসার্চের সাথে জড়িত। তাহলে চলুন আর দেরি না করে করোনা প্যান্ডেমিকে কোনটি রক্ষা করা বেশি জরুরি, জনস্বাস্থ্য নাকি অর্থনীতি, এ বিষয়ে কড়া আলাপটি শুনে আসি। প্রথমে ডক্টর নুসরাত, আপনাকে প্রশ্ন রাখছি, গত বছর শেষের দিকে চায়নাতে প্রথম কোভিড-19 এর আউটব্রেক সেটা প্রকাশ পায়। জানুয়ারির প্রথম দিকেই আমরা সিকোয়েন্স পেয়ে যাই এবং মার্চের প্রথম দিকে WHO কোভিড-19 কে একটা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে। এখনো পর্যন্ত আমরা এর কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট অথবা কোনো ভ্যাকসিন পাইনি। এইটার আসলে কারণটা কি? মানে এটা কি মেডিকেল সায়েন্স বা হেলথ সায়েন্সের এক ধরনের ফেলিওর? Thanks to both of you for organizing this and in asking me to participate in this. আমাদের যেটা আসলে মানে মেডিকেল ফেলিয়ার কিনা বা মেডিকেল সায়েন্সের ফেলিয়ার কিনা এটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস বোঝা দরকার। সেটা হচ্ছে যে কোনো ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন হলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ইট হ্যাজ টু গো মানে মাল্টিপল ক্লিনিক্যাল ফেজের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই ক্লিনিক্যাল ফেজগুলোর জন্য যাওয়ার জন্য অনেক রকম পরীক্ষার প্রয়োজন হয়। প্রথমে আপনার ল্যাব বেস পরীক্ষা থাকে যেগুলো অ্যানিমাল মডেলসে ট্রাই করা হয়, তারপরে হিউম্যান মডেলসে আসে। সো সাধারণত আমরা যদি দেখি তাহলে দেখবেন যে একটি ভ্যাকসিন তৈরি করে মার্কেটে ক্লিনিক্যাল ইউজের জন্য আসতে অলমোস্ট 10 ইয়ার্স এর মতন লেগে যায় এবং অনেক ভ্যাকসিন আছে যেগুলো আসার পর আবার রিট্র্যাক্টও করা হয় বিকজ সে দেখা যায় যে পোস্ট লাইসেন্সের অনেক রকম সাইড এফেক্টস ডেভেলপ করেছে। এখন দ্য নভেল করোনা ভাইরাস, যেটা এই মুহূর্তে যে প্যান্ডেমিকটা গ্লোবাল প্যান্ডেমিকটা করছে, এটার প্রবলেমটা হচ্ছে নভেল ভাইরাস। স্বাভাবিকভাবে এটা বুঝতে, এটা সম্বন্ধে কোনো কিছু করতে একটা সময়ের ব্যাপার আছে, প্লাস all those complexities around new treatment, new vaccines become available. So having said that, this is also unprecedented মানে স্পিড আমরা যা দেখছি কোভিডে, মানে সাইন্টিফিক স্পিড ইন হিস্ট্রিতে এরকম কখনো হয় নাই যে মাল্টিপল ফার্মাসিউটিক্যালস উইথ একাডেমিক ইনস্টিটিউটস হ্যাভ জয়েন্ড টুগেদার ইন ট্রাইং টু ডেভেলপ ভ্যাকসিনস। দেয়ার আর almost 200 vaccines in different phases of trials. 5 are in actually মানে থার্ড ফেজ অফ ক্লিনিক্যাল ট্রায়াল, মানে যেটা খুবই অ্যাডভান্স ফেজ, এটা পরে এটা ক্লিনিক্যাল ইউজের জন্য আসে। আপনি বলতে পারেন যে গ্লোবাল কমিটমেন্ট, আমরা প্রথমের দিকে আরো স্ট্রং গ্লোবাল কমিটমেন্ট দরকার ছিল কিনা। একটা ভ্যাকসিন তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয় বা যে সাইন্টিফিক রাইগরের প্রয়োজন হয় সেগুলো কিন্তু ইন প্র্যাকটিস গ্লোবালি ছিল। এটাকে স্টেপ আপ করা হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানানোর জন্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো প্যান্ডেমিক, যে কোনো এপিডেমিক অফ দিস স্কেল, এটাকে যখন রেসপন্ড করতে হয় দেয়ার নিড ফর গ্লোবাল কমিটমেন্ট, গ্লোবাল লিডারশিপ, গ্লোবাল ফান্ডিং। এবং আমার মনে হয় প্রত্যেকটা ওয়েস্টার্ন কান্ট্রি যাদের নিজস্ব ফান্ডিং ক্যাপাসিটি আছে তাদের ফান্ডিং এর বিরাট একটা পোর্শন এক্সেলারেটেড হয়েছে ইন ট্রাইং টু ডেভেলপ এফেক্টিভ ভ্যাকসিনস এগেইনস্ট করোনা ভাইরাস and also effective treatment. Having said that, I think the next challenges would be যে how do we sort of আমরা ভ্যাকসিনটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব, স্পেশালি ফর লো মিডল ইনকাম কান্ট্রিজ এ, সেখানে ভ্যাকসিনটা কিভাবে যাবে, হুজ গোনা কভার দ্য কস্ট, হাউ ইজ ইট গোনা বি ডেলিভার্ড। এইসব কনভারসেশন এখন অলরেডি শুরু হয়ে গেছে এবং এইসব রোড ম্যাপের প্রয়োজন হবে টু সি হাউ দিস হোল, ইফ আ ভ্যাকসিন বিকামস অ্যাভেলেবল। আমি আবারও বলতে চাই যে আমি হোপফুল যে ভ্যাকসিন আসবে, প্রবাবলি একটা না
multiple vaccines will become available এবং এমনও হতে পারে যে ভ্যাকসিন আমাদেরকে রিপিট করতে হবে, ইটস নট গোনা বি ওয়ান ভ্যাকসিন আমাদেরকে 10 বছর প্রোটেকশন দিচ্ছে, বাট এট দ্য সেম টাইম আমি হোপফুল there are gonna be vaccines available by next year, early next year hopefully. কিন্তু তারপর আমাদের আসল চ্যালেঞ্জটা আসবে আমরা as public health, as medical science আমরা কতটা successful হয়েছি in terms of our global commitment in smooth implementation of the vaccine and then following up the vaccine effectiveness in real world. ধন্যবাদ ডক্টর তানজিম। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এটা একটা গ্লোবাল স্কেলে একটা প্যান্ডেমিক, সারা পৃথিবীতে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম আছে, ক্যাপিটালিস্টিক, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিস্ট, সারা পৃথিবীর সব দেশেই এই প্যান্ডেমিকটা একইভাবে এফেক্ট করেছে। তো ডিফারেন্ট ইকোনমিক সিস্টেমে সব বিভিন্ন দেশের এই প্যান্ডেমিক যখন এফেক্ট করে সবারই মোটামুটি যে ইকোনমিক সিস্টেমই হোক না কেন সবাই এফেক্টেড, সবার ইকোনমি এফেক্টেড। এই ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিস্টরা সারা পৃথিবীর এই প্যান্ডেমিকের এগেইনস্টে কি কোনো একটা রোবাস্ট ইকোনমিক প্ল্যান বের করতে পেরেছে? না, প্রথমে থ্যাংক ইউ এটা অর্গানাইজ করার জন্য। ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম সম্পর্কে আমি খুব জানি না। ফর এক্সাম্পল socialist economic system এর ডিটেইলস সম্পর্কে আমি জানি না। So I will talk about most of the world হলো capitalist, semi-capitalist system. I don't think pandemic জাতীয় প্রবলেম নিয়ে ইকোনমিস্টরা রিসেন্টলি খুব একটা চিন্তা ভাবনা করেছে, কারণ এরকম ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্প্যাক্ট যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 পরে আর কিছু হয়নি, সুতরাং সেটা হলো 70 years ago or 75. সো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হবে না, এবং একটু লম্বা উত্তর হবে যে নট অনলি না, ঠিক যেই সব প্রবলেম নিয়ে ইকোনমিস্টরা ব্যস্ত ছিল তার মধ্যে এটা একদমই ছিল না। ইন টার্মস অফ ইকোনমিক সিস্টেম, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ অ্যান ইকোনমিক সিস্টেম যেটা would save. Ultimately, economists cannot help in coming up with a vaccine or test. নুসরাত যে পয়েন্টগুলো বললো যে I think it's very important যে ভ্যাকসিন তোমার এখনো আসেনি। I'm not a doctor or epidemiologist, but I don't think that is not a failure, in the sense that there has to be a lot of tests and so on. Everybody has to be convinced, or a good chunk of people have to be convinced a vaccine কিছুটা হলেও কাজ করবে। Similarly, economic system ও ঠিক a solution does not exist or will not exist, যেটা আমরা বলতে পারি যে কোন ধরনের সিস্টেমে ইম্প্যাক্টটা কম হবে। সো একটা ইম্পর্টেন্ট পার্ট হলো আমরা যেটা সোশ্যাল সেফটি নেট, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপর হেলথ ইকোনমিক্স এবং পাবলিক হেলথ সিস্টেম, সেটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন ক্যাপিটালিস্ট, স্ট্যান্ডার্ড ক্যাপিটালিস্ট কান্ট্রি যেটা যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, UK সবই ইনভলভ। Even China is not really exactly a socialist country. Russia is not either. Again, economic system এর কম্পারিজনে আমি যেতে পারবো না, বাট আমার মনে হয় যে ডিফারেন্স হলো বিভিন্ন দেশের মধ্যে যে পাবলিক হেলথ সিস্টেমটা কত এফেক্টিভ এবং সোশ্যাল সেফটি নেট। ইফ ইউ কম্পেয়ার US versus Canada, I think social safety net importance of that is quite clear. America's number of people, unemploymented impact এবং death and so on is much larger, and I would think social safety net is important there. ধন্যবাদ ডক্টর নুসরাত। এই বছরের প্রথম দিক থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যদি টাইমলাইনের কথা চিন্তা করি, তাহলে প্যান্ডেমিকের শুরুর দিকে, মাঝের দিকে এবং এখন কি কি ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করেছেন পাবলিক হেলথের দিক থেকে? থ্যাঙ্কস, এটা একটা খুবই জরুরি প্রশ্ন। আসলে প্রথমে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে এবং তানজিম ভাই খুব সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছে আসলে, যে আমার কাছে মনে হয় না কোনো ইকোনমিক মডেল আছে, and it is partly because health economists যারা, তাদেরও আসলে খুবই লিমিটেড এক্সপিরিয়েন্স in terms of modeling economy for a pandemic. হ্যাঁ, সো ওখানে আমাদের একটা বিরাট ঘাটতি রয়ে গেছে। এবং আমি যে কথাটা হাইলাইট করতে চাই, দিস ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আ হেলথ ক্রাইসিস, অ্যান্ড দিস হ্যাজ নাও বিকাম অ্যান ইকোনমিক ক্রাইসিস অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্যাট ব্রিংস আস ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে জানুয়ারি থেকে এই পর্যন্ত কি দেখছি আমরা। জানুয়ারিতে রোফ, আমি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি প্রথম থেকে প্যান্ডেমিকটা ফলো করছি, প্যান্ডেমিকের বিভিন্ন কাজের সাথে আমি জড়িত আছি, স্পেশালি কিছু কাজ বাংলাদেশে চলছে, এখানেও আমি বিভিন্ন রকম কাজের সাথে জড়িত ছিলাম বা জড়িত আছি। এবং যখন প্রথম প্যান্ডেমিকটা হয়, তখন আমি মার্চ মাসে আমি তখন বাংলাদেশ যাচ্ছি, তখন ট্রাভেল রেস্ট্রিকশন পুরোপুরি আসেনি।
আমি বাংলাদেশে যাচ্ছি কারণ আমার একটা টিচিং অ্যাক্টিভিটি ছিল। আমি বাংলাদেশে যে 3 দিনের মাথায় আমাকে ফেরত চলে আসতে হয়, বিকজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আমাদের বর্ডার্স ক্লোজ করে দেয় এবং বলা হয় যে সমস্ত সিটিজেনরা যেন ফেরত আসে। সো আই হ্যাড টু কাম ব্যাক। আমি যখন আসি, যাবার আগ পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয়েছিল দিস ইজ গোনা ডাই অফ। As a respiratory epidemiologist, having been trained in pandemic, have had worked in more than 30 outbreak investigations in Bangladesh, including the 2009 influenza pandemic, আমি আসলে বিশ্বাস করতে পারিনি the magnitude of the problem is going to be so severe. So প্রথম দিকে যেটা হয়েছে, প্রথমে যখন উহান থেকে কেসেস আসছিল, তখন আমাদের একরকম আইডিয়া ছিল যে we are in 2020, public health infrastructure অনেক strong, it's not going to go to that extent. তারপরে খুব র্যাপিডলি এটা স্প্রেড করে গেল। স্প্রেড করে যাওয়ার পরও আমরা দেখলাম যে তখনও এটা মেইনলি ইম্পোর্টেড কেসেস এর মধ্যে, যে যারা ট্রাভেল করে আসছে উহান থেকে, হুবেই থেকে, তাদের মধ্যে পাওয়া যাচ্ছে। তখন আমরা একরকম যে ওয়েস্টার্ন কান্ট্রিজ এটা হয়তো বা কন্টেইন করতে পারবে এরকম একটা ইয়ার মধ্যে ছিলাম। তারপরে সেই সময় এক ধরনের মানুষের মধ্যে এটা একটা হোক্স, এটা একটা স্প্যাম, এটা দ্য হোয়াইট ওয়েস্টার্ন কনস্পিরেসি, আসলে এরকম কিছু না, এই ধরনের ব্যাপার ছিল। তারপরে যখন খুব র্যাপিডলি এটা বিভিন্ন দেশে ছড়িয়ে গেল, স্পেশালি দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজে, এবং তার সাথে সাথে আমরা খুব র্যাপিড গ্রোথ অফ কমিউনিটি ট্রান্সমিশন দেখলাম, যে শুধু আর ইম্পোর্টেড কেসের মধ্যে না, তখন মানুষের মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন শুরু হলো। এবং আমার মনে হয় বিগেস্ট রিয়েলাইজেশনটা হয়েছে যখন ইট হিট ইটালি। আই থিঙ্ক ইটালি ওয়াজ দ্য ওয়ার্স্ট কেস সিনারিও ফর দ্য প্যান্ডেমিক আর্লি অন। People were dying left and right. এবং তখন আমার কাছে মনে হয় মানুষ এটার গ্র্যাভিটিটা আস্তে আস্তে রিয়েলাইজ করে, and it started sinking in all of us যে we are really in a pandemic. তারপরে ইউএস আমরা দেখলাম, ইউএস ওয়েন্ট ম্যাসাকার, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজে। সো তখন বর্ডার লকডাউন হয়ে গেল, সমস্ত দেশ সাম সর্ট অফ রেস্ট্রিকশনে চলে গেছে। গ্লোবালি দেয়ার ওয়াজ সোশ্যাল ডিস্টেন্সিং রেস্ট্রিকশন, এটা আপনি বলতেই পারেন যে বিভিন্ন লেভেলে ভ্যারি করেছে, বাট সব দেশে এক ধরনের মেজার্স শুরু হয়ে গেল। তখন আই থিঙ্ক if you compare April, May, June, April, May, I would say, তখন মানুষের এক ধরনের heightened awareness ছিল, heightened interest ছিল যে অ্যাডাপ্ট করার জন্য। But as the pandemic sort of started in some countries, এক ধরনের কন্ট্রোলিং বা বলতে পারেন যে কার্ভটা স্লো ডাউন করার একটা আমরা দেখলাম যে টেন্ডেন্সি হচ্ছে কিছু কিছু দেশে, তখন কিন্তু মানুষের মধ্যে আবার এক ধরনের কমপ্লেসেন্সি ডেভেলপ করেছে। পিপল ডু বিকাম কমপ্লেসেন্ট, এবং এটার ক্ষেত্রে অনেকগুলো কারণ আসলে রোল প্লে করে। এবং এখন এই মুহূর্তে যদি আমাকে প্যান্ডেমিক ইভ্যালুয়েট করতে বলেন, তাহলে আমি বলবো যে অনেক দেশেই কিন্তু আমরা খুব কমপ্লেসেন্ট হয়ে গেছি। লুক এট বাংলাদেশে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। আমার রিলেটিভসরা, আমার ফ্রেন্ডসরা প্রতিদিন আমাকে বলে যে ইট ইজ বিজনেস অ্যাজ ইউজুয়াল, এভরিবডি ইজ গোয়িং অন হলিডেজ, ভ্যাকেশনস এন্ড এভরিথিং, এন্ড আই টোটালি ডোন্ট ব্লেম দ্য হোল পপুলেশন। এটা এমন না যে ইটস নট আ ব্লেমিং গেম, বিকজ আসলে আমাদেরকে অনেকগুলো জিনিস পারসিভ করতে হবে একটা প্যান্ডেমিককে যখন আমরা ইভ্যালুয়েট করি। প্রথম কথা হচ্ছে হাউ ইনফেকশাস দ্য ভাইরাস ইজ ইন দ্য কনটেক্সট। যেই দেশের কথা বলছি সেই দেশের জন্য ভাইরাসটা কতটা ইনফেকশাস, কারা বেশি ইনফেক্টেড হচ্ছে ভাইরাসটাতে, যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে ডিজিজটা কত সিভিয়ার। এমন যদি হয় যে না হচ্ছে মানুষজন ইনফেক্টেড কিন্তু অত সিরিয়াস ডিজিজ না, তাহলে কিন্তু আপনি পাবলিকের কাছে কখনোই এইটার সিরিয়াসনেসটা কনভে করতে পারবেন না। কত লোক মারা যাচ্ছে ইনফেক্টেড হওয়ার পর, যারা মারা যাচ্ছে তারা কোন এজ গ্রুপের মধ্যে পড়ে, একটা সোসাইটিতে সেই এজ গ্রুপটাকে কিভাবে ভ্যালু করে। এখন আপনি বলতেই পারেন যে মারা যাচ্ছে তো 80 আপরা, তাদের কোয়ালিটি ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ যদি আমরা হিসাব করি বা কোয়ালিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স যদি হিসাব করি, তাহলে তো আসলে ওরকম লস হচ্ছে না। তার চেয়ে ভালো আমাদের রেস্ট্রিকশন খুলে দেয়, মানুষজন যাক ইকোনমি ব্রিথ করুক। এরকম বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কনভারসেশন হতেই পারে। এগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আসলে প্যান্ডেমিক সম্বন্ধে আমাদের সিরিয়াসনেস, আমাদের কমপ্লায়েন্স উইথ রেস্ট্রিকটিভ মেজার্স, এগুলা কোথায়। এবং আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে মানুষের যে পারসিভ সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ এবং বিং কমপ্লায়েন্ট উইথ দ্য কন্ট্রোল মেজার্স, এটার মধ্যে কিন্তু ইকোনমি এবং গভর্নমেন্ট একটা পার্টিকুলার রোল প্লে করে। যেসব দেশে ওয়েস্টার্ন কান্ট্রিজে যেখানে দের ইজ অ্যাক্সেস টু হেলথ কাভার, হ্যাঁ, যে ফ্রি হেলথ কাভার, এবং যেখানে গভর্নমেন্টের স্টেপস আছে টু প্রোটেক্ট ইউর স্যালারি, টু প্রোটেক্ট ইউর ইনকাম প্রোটেকশন, গভর্নমেন্টের স্টিমুলাস আছে, সেখানে কিন্তু আপনি যদি পপুলেশনকে দেখেন দেখবেন তারা অনেক বেশি কমপ্লায়েন্ট। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করেন, অস্ট্রেলিয়াতে মানুষ অনেক বেশি কমপ্লায়েন্ট, বিকজ এখানে ন্যাশনাল লেভেলে অনেক রকম স্টিমুলাস দেওয়া হচ্ছে ইকোনমিকে প্রোটেক্ট করার জন্য, মানুষের ওয়েজ প্রোটেক্ট করার জন্য। তারপর আমাদের হেলথ কেয়ার হচ্ছে লার্জলি ফ্রি। বাট আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, যেখানে মেজরিটি অফ দ্য পিপল আর ডে লেবারার, when there is a choice for them যে you work or you starve,
এবং যেখানে গভর্নমেন্টের স্টিমুলাস ইজ অ্যাবসলিউটলি সাব অপটিমাল, এবং যেখানে আপনার করাপশন সব লেভেলে, মানে এত বেশি করাপশন এবং এত বেশি ব্যারিয়ার্স টু ইমপ্লিমেন্ট কন্ট্রোল মেজার্স, সেখানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে মানুষের মানে লেভেল অফ কনসার্ন অ্যাবাউট দ্য প্যান্ডেমিক ইজ গোনা বি লো, এন্ড অলসো এডুকেশন লেভেল। আমি মনে করি যে হাউ পিপল পারসিভ আ প্যান্ডেমিক দ্যাট ইজ অনগোয়িং ফর অলমোস্ট আ ইয়ার, সেখানে ইকোনমি এবং দ্য ওভারঅল ইকোনমি অফ আ কান্ট্রি, overall education level of the people and population density plays a huge role. So এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি বিভিন্ন দেশের দিকে তাকান, you will see different levels of perceived severity about the pandemic at this point of time. ধন্যবাদ প্রফেসর তানজিম। একই প্রশ্ন আপনার কাছে, তবে ইকোনমিক্স এর পার্সপেক্টিভে। অ্যাজ এ গ্লোবালি উন্নত দেশ, অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ সবগুলোর বিচারে ইকোনমিক্স এর চ্যালেঞ্জ গুলো কেমন ছিল প্রথম দিকে, মাঝে কেমন ফেস করেছে এবং এখন কেমন ফেস করছে? শুরুতে তো সবারই বুঝতে একটু সময় লেগেছে, এবং প্রথমে প্রশ্নটা ছিল যে কতটা আমাদেরকে কার্টেল করতে হবে ইকোনমি, হাউ ফাস্ট এন্ড হাউ মাচ শুড বি স্টপ। তারপর এখন হলো রিস্টার্টিং। প্রশ্নটা হলো যে হাউ মাচ ইজ ডাজ আ লাইফ কস্ট ইন টার্মস অফ রিডিউসিং প্যান্ডেমিক ইম্প্যাক্ট. If we can completely close down economy and everything, I think pandemic, it won't completely stop, into number of deaths and large impact would go down. So how do you value number of death that is acceptable, এবং how much impact on economy is acceptable, এবং সেটার ভিউ বিভিন্ন লোকের এবং বিভিন্ন দেশের বিভিন্ন গভর্নমেন্টের ডিফারেন্ট। এখন প্রথমে আমরা কি চিন্তা করি এই প্যান্ডেমিকের ইম্প্যাক্টটা কি ধরনের। ইকোনমিক ইম্প্যাক্ট, স্টিমুলাস এবং সো অন, অনেকের মনে হতে পারে যে ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি ইট মে নট বি, ইন দ্য সেন্স যে আমি কানাডার কথা বলতে পারি। কানাডায়, অস্ট্রেলিয়ার মতোই অনেক স্টিমুলাস দেওয়া হচ্ছে। ইনিশিয়ালি ওয়ার্কার কেউ দাবি করলে যে আই গট আনএমপ্লয়েড, দে উড গেট unemployment benefit. So it seems very cost. Interestingly, এগুলা কিভাবে ফাইন্যান্স হচ্ছে? বেসিক্যালি গভর্নমেন্ট লোনস, গভর্নমেন্ট বন্ড, এবং গভর্নমেন্টের এই লোন গুলা অ্যাটলিস্ট শর্ট টার্ম ইম্প্যাক্ট হলো বেসিক্যালি the interest they have to pay. কিন্তু এখন ইন্টারেস্ট রেট এত লো, রিসেন্টলি Canada government amount of interest payment they make per month is actually lower than say এক বছর আগে। সুতরাং in the long run, economic impact just government stimulus থেকে may not be huge, but I'm not saying overall impact relatively small. Overall impact is pretty large. একটা হলো যে economy is completely stopped and it has to come back to regular level, it will take some time. But আরেকটা হলো যে who is impacted? এই প্যান্ডেমিক তো অন্যান্য ডিপ্রেশন or regular recession এর চেয়ে ডিফারেন্ট। একদিক থেকে রিসেশনে জেনারেলি ছেলেদের এমপ্লয়মেন্ট অ্যাফেক্টেড হয় অনেক বেশি। প্যান্ডেমিক অ্যাকচুয়ালি ইটস সামওয়াট অপোজিট। ইম্প্যাক্ট বেশি হলো যেসব সেক্টরে মেয়েদের এমপ্লয়মেন্ট বেশি, প্লাস চাইল্ড কেয়ার নিডস, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইটস আ হিউজ ইম্প্যাক্ট। সো the impact of pandemic is kind of different from what we are used to. এখন hopefully এটা শেষের দিকে, but এখন আমাদের চিন্তা করতে হবে যে কতটুকু স্প্রেড, as you open up, spread of the disease will go up এবং then it will go down. আমরা গত 6 মাসে we have quite a bit of data যে different stages of opening up, what the impact is, cross country data use করা যেতে পারে যে regulations are different এবং compliances are different বিভিন্ন দেশে। সেগুলো ইউজ করে economists who work on these areas probably predict, basically calculate the economic impact of keeping it closed, things closed for say 1 more week versus the cost of increase in spread. And that's how you have to figure out the policy. ধন্যবাদ ডক্টর নুসরাত। প্যান্ডেমিকটা আসলে কাদেরকে এফেক্ট করছে বা কারা বেশি মারা যাচ্ছে, সেই দিক থেকে যদি আমরা তাকাই, কন্ট্রোভার্সিয়াল অনেক ইস্যু বা প্রশ্ন আসে। সাধারণ ভাষায় প্যান্ডেমিকে মারা যাওয়ার হার বেশি হচ্ছে সিনিয়রদের, যারা অ্যাকচুয়ালি ওয়ার্কফোর্সে নাই তাদের। সেই বিচারে অ্যাজ এ হোল আমরা যদি ধরি যে কোন দেশের 20% হচ্ছে প্রবীণ বা সিনিয়র জনগোষ্ঠী এবং শতকরা বাকি 80% হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, যাদেরকে এই প্যান্ডেমিকটা বা ইনফেকশনটা অতটা মারাত্মক না। তো পাবলিক হেলথ পার্সপেক্টিভে এই 20% রিস্কি জনসংখ্যাকে তো আমরা অন্যভাবেও কন্ট্রোল করতে পারতাম বা অন্যভাবে আমরা সেভ করতে পারতাম। পাবলিক হেলথের সেই অ্যাপ্রোচে না গিয়ে আমরা ওভারঅল
পুরো জনসংখ্যাকেই কেন এক ধরনের লকডাউন মেজার্স এ গেলাম? ধন্যবাদ। আমি প্রথমে একটা ছোট্ট কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের ডেথটা এল্ডারলিদের মধ্যে বেশি হচ্ছে, দ্যাট ইজ ভেরি ট্রু সবখানে। এবং এটাও সত্যি কথা যে এই ধরনের রেসপিরেটরি ডিজিজ, যেগুলো রেসপিরেটরি ভাইরাল ডিজিজ, সেগুলো সাধারণত আমরা এক্সট্রিম অফ এইজেই দেখি বেশি। অন্যান্য রেসপিরেটরি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা তাই দেখি যে মর্টালিটি রেটস এক্সেপশনালি হায়ার ইন দ্য এল্ডারলি এজ গ্রুপ, because ওই সময় frailty, immunocompromise as a whole, everything plays a role, and then other existing comorbidities in that age group. এবং আমার কাছে মনে হয় গ্লোবালি এই মুহূর্তে কেস ফেটালিটি রেট বা যেটা মেজার করে যে কোভিড থেকে কতজন মারা গেছে, গ্লোবালি ইট স্ট্যান্ডস অ্যারাউন্ড 4.3 or 5% প্রবাবলি। তার মানে হচ্ছে যতজন এফেক্টেড হচ্ছে তার মধ্যে 4% মারা যাচ্ছে। কিন্তু যখন আমরা এই সংখ্যাটা মানে ডেথ কাদের মধ্যে হচ্ছে এটা যখন আমরা বলি, তখন আমি আরেকটা জিনিসও বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে বাংলাদেশ থেকে আসলে ডাটা খুব লিমিটেড, and it's very difficult to access the data, and we haven't had much research published from Bangladesh in terms of defining the deaths or the cases in Bangladesh. So খুব ডিফিকাল্ট বাংলাদেশ সম্বন্ধে কমেন্ট করা। কিন্তু বাংলাদেশ সম্বন্ধে থেকে যেসব এভেলেবল ডাটা আছে তা যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে কিন্তু দেখবেন যে 52% of the deaths কিন্তু under 60 age গ্রুপে হয়েছে, রিপোর্টেড ডেথস। I must mention যে এটা reported deaths, which is quite a lot. এবং বাংলাদেশ has a young population, আমাদের 10% population হচ্ছে আপনার over the age of 65, বাকি পুরোটাই আমাদের young population, just like China. But China তো আমরা elderly deaths বেশি দেখেছি। এখন কথা হচ্ছে যে একটা প্যান্ডেমিকের সিভিয়ারিটি বোঝার জন্য death is not the only indicator. Death is one of the main indicators, but it is not the only indicator. ডিজিজটা কত ইনফেকশন যাদের মধ্যে হচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে। এবং আপনি যদি বিভিন্ন দেশের ডাটা দেখেন তাহলে আপনি দেখবেন যে দেয়ার আর লট অফ পিপল যারা কমপ্লেন করছে যে ইয়াঙ্গার এজ গ্রুপেও মারা গেছে। এবং আরেকটা যেটা যে ইয়াঙ্গার এজ গ্রুপ সার্ভাইভ করলেও তাদের অনেকের মধ্যে খুব সিভিয়ার ডিজিজও কিন্তু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রথম কথা। এখন সিভিয়ার ডিজিজ হলে যেটা হয় যে আপনারা জানেন যে COVID-19 কিছু মেডিকেল সাপোর্ট লাগে, বিকজ এটার কোনো এফেক্টিভ ট্রিটমেন্ট নেই, এফেক্টিভ ভ্যাকসিন নেই। সো উই রিয়েলি হ্যাভ টু রিলাই অন সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবং সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে অক্সিজেন সাপ্লাই লাগে, কারো ভেন্টিলেশন সাপোর্ট লেগেছে, আইসিইউ সাপোর্ট লেগেছে, দোজ আর ভেরি এক্সপেন্সিভ। সো দ্যাট অলসো অ্যাডস টু দ্য কস্ট। তারপরে কথা হচ্ছে যে শুধু ট্রিটমেন্টের কথা চিন্তা করলে হবে না, আর একটা যেটা ব্যাপার যে when lot of people get the infection and they get sick and are unable to go to work, সেটাও কিন্তু ইকোনমিকে ইম্প্যাক্ট করতেছে। সো যখন আপনার একটা ডিজিজ এপিডেমিক হয় এবং সেটাকে যখন প্রিভেন্ট করার জন্য আপনার কাছে কোনো এফেক্টিভ ভ্যাকসিন বা থেরাপি থাকে না, তখন the only way you can control is by social measures, restrictions, border closures, personal distance and all that. এখন কথা হচ্ছে যে কোন দেশ কতটা এটা অ্যাপ্লাই করবে বা কোন দেশ কতটা অ্যাপ্লাই করতে পেরেছে, again that depends on the severity of the disease there, the commitment, political commitment, compliance of the population, economy of that country. So এরকম বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করেছে আসলে কোন দেশ কতটুকু রেস্ট্রিকটিভ মেজার অ্যাপ্লাই করতে পেরেছে। এবং ইন টার্মস অফ ডেথ আপনি বলতে পারেন যে এটা তো অন্যভাবেও হ্যান্ডেল করা যেত। আমরা আজকে 8-9 months আফটার দ্য প্যান্ডেমিক যতটা বুঝি প্যান্ডেমিকটা সম্বন্ধে, ততটা কিন্তু আমরা প্রথম দিকে বুঝতাম না। হ্যাঁ, এখন অনেক মাল্টি কান্ট্রি ডাটা এসেছে, দেয়ার আর লট অফ রিভিউজ বিং ডান। আমরা এখন অনেক ভালো বুঝি যে ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম বা কাদেরকে বেশি ইম্প্যাক্ট করছে। এটা কিন্তু আমরা জানতাম না ইভেন অন দ্য ফার্স্ট 3-4 months। সো এট দ্যাট পয়েন্ট আপনি এটা কি হতে পারে না হতে পারে এই চিন্তা করে তো কাউকে প্রোটেক্ট করা সম্ভব না। এবং অনেক দেশকেই শুধু ওই যে সেগ্রিগেট করে প্রোটেক্ট করা সম্ভব না। সেগ্রিগেট করে প্রোটেক্ট করতে গেলে আসলে সেগুলো খুব একটা কাজও করে না ভেরি আর্লি অন। Once you have sort of brought down the cases to an acceptable low in a country, তখন আপনি এরকম segregated measures যেতে পারেন যে আমি কিছু জায়গায় লকডাউনস রাখবো, কিছু জায়গায় রেস্ট্রিকটিভ মুভমেন্ট রাখবো, পাবস গুলা ক্লোজ ওপেন করার অপশন থাকবে, জিমস ক্লোজ ওপেন করার অপশন থাকবে, মনিটর করতে পারবো। সেগুলো যখন আপনি একটা লো লেভেলে চলে আসেন তখন এটা চিন্তা করা যায়। কিন্তু যখন when you are at the height of a pandemic এবং আপনি ভালো মতন জানেনও না প্যান্ডেমিকটা আসলে কিভাবে প্যান আউট করবে, পপুলেশনের কোন গ্রুপকে বেশি ইম্প্যাক্ট করবে, তখন আই গেস taking a lockdown measure, total lockdown measure is the only sort of proven measure in the absence of an effective vaccine and therapy. Having said that, lockdowns are not permanent measures. They are measures to help the health system sort of mature, so that health system deal করতে পারে ওই প্রবলেমটাকে, হেলথ সিস্টেম যেন প্রিপেয়ার হতে পারে। এবং অলসো ওই সময়টা আপনাকে ওই যে লকডাউনের যে সময়টা, সেই সময়টা gives you to generate data যে কিরকম হচ্ছে একটা দেশে,
to conduct research as well, to understand how the disease is sort of evolving in a country, and of course to develop vaccines and other therapies. ওই যে লকডাউনে আমরা যে সময়টা ব্যয় করি এগুলো ওই হেলথ সিস্টেমের জন্যই আসলে ইউজ করা হয়, বাট লকডাউনস আর নট পার্মানেন্ট মেজার্স। এখন সব দেশে কিন্তু এক ধরনের ওপেনিং আপ চলতেছে বিভিন্ন লেভেল, বাট এট দ্য সেম টাইম as we ease off lockdown to help the economy breathe, আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে we have to have a monitoring and surveillance system so that we can go back and revisit the lockdown strategies, কারণ আমাদেরকে হয়তো বা moving forward there are going to be bumps, এবং আমাদেরকে open up closing up এই অ্যাপ্রোচটা বেশ কিছুদিন রাখতে হবে till we have a vaccine in place. ধন্যবাদ প্রফেসর তানজিম। ডক্টর নুসরাত যেটা বললেন যে এই প্যান্ডেমিকের ডেথ রেট অ্যারাউন্ড 5%, যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মধ্যে। তাহলে আমরা টোটাল পপুলেশনের দিকে যদি তাকাই তাহলে এই পার্সেন্টেজটা হয়তো আরো একটু কমে আসবে, এবং এটার একটা বড় অংশ হচ্ছে বয়স্ক মানুষরা অথবা অ্যাডাল্টরা। এই যদি অবস্থা হয় সেইটার বিচারে আমরা দেশে দেশে লকডাউন দিলাম, এবং তার ফলে যেটা হলো যে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো একেবারে বন্ধ হয়ে গেল। ধরেন ছোট একটা রেস্টুরেন্ট অথবা হসপিটালিটি সার্ভিস, ইভেন এডুকেশন সিস্টেমে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের স্টুডেন্টদের যে ইনকাম সোর্স সেগুলো মোটামুটি বন্ধ হয়ে গেল। একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, জনসংখ্যা ছোট একটা অংশকে রক্ষা করার জন্য ইকোনমিক্যালি এত বড় একটা পে করা আমাদের ইকোনমির জন্য কতটুকু সাস্টেইনেবল? একটা হলো যে এই নাম্বারটা বিভিন্ন দেশে ডিফারেন্ট অ্যাডাল্ট পপুলেশন, এবং অ্যাডাল্ট পপুলেশনের এবং অ্যাডাল্ট বলতে 60+, বাংলাদেশে যেমন as Nusrat pointed out young পপুলেশনের মধ্যে ডেথ বেশ হাই। সেকেন্ড থিং ইজ অ্যাডাল্ট পপুলেশন আর নট ওয়ার্কিং, সো দ্য পিপল হু আর ওয়ার্কিং ক্যান গো টু ওয়ার্ক। কিন্তু আমার বাসায় যদি আমার 80 বছরের মা থাকে এবং আমি যদি বাইরে যাই, I contract it, maybe I won't show the symptoms and then I give it to her, that would be deadly unless আমরা completely isolate করে বয়স্কদের, which I don't think is feasible, সেটা কাজ করবে না। তারপরেও ইয়াংদের মধ্যেও it's not যে young people are not dying or at least not going to hospitals, সুতরাং আমার মনে হয় না যে we can isolate যে এই গ্রুপটার মধ্যে ইম্প্যাক্ট বেশি, এদেরকে ছাড়া অন্যান্যরা বাইরে যেতে পারবে। হ্যাঁ, ইকোনমিক ইম্প্যাক্ট ইজ সিভিয়ার, কিন্তু আমি আগে যা বলছিলাম এবং নুসরাতও তাই বলছিল যে social safety net, social stimulus, those are important. The government has to bear to some extent. যেমন অনেকেই রেন্ট দিতে পারছে না, which is understandable, but at the same time a lot of times landlords depend on those rents. সুতরাং সেগুলাও there has to be some kind of stimulus or help from the government, but obviously এক বছর ইকোনমি completely shut down করে রাখা যাবে না, but most countries are not doing that either. Different phase economy open হচ্ছে, এবং I think that is the right approach. Exact speed obviously depends on the country, depends on many other factors. Problem হচ্ছে যেটা again নুসরাত আগে বলেছিল, compliance. সো আমি গভর্নমেন্ট স্টিমুলাস সম্পর্কে যা বলছিলাম সেটা কিছুটা ফ্রম ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান, মানে ওয়েস্টার্ন, বাট অস্ট্রেলিয়া ইজ নট ভেরি লেফট লিনিং, বাট স্লাইটলি লেফট লিনিং ইকোনমির পয়েন্ট অফ ভিউ থেকে। ডেভেলপিং নেশনস এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটু ডিফিকাল্ট, কারণ ওরকম সিস্টেম নেই, করাপশন আছে, সো অন। কিন্তু তারপরেও আমার মনে হয় given how deadly it can be, we needed the lockdown. ধন্যবাদ। আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। এতক্ষণ জিএটাই সায়েন্সের পডকাস্টে করোনা প্যান্ডেমিকে কোনটি রক্ষা করা বেশি জরুরি, জনস্বাস্থ্য নাকি অর্থনীতি, এ বিষয়ে কড়ালাপ শুনছিলেন। কড়ালাপের বাকি অংশ শুনতে পাবেন পার্ট 2-তে। সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম SCIENCE অথবা গুগল করুন #G8iScience।